রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গপ্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য হেমন্ত কুমার রায়ের আধখাওয়া মরা গল্পটি আমরা নিয়েছি সমুদ্র বসু সম্পাদিত হেমেন্দ্র কুমার রায়ের ভূত তিয়াত্তর এই বইটি থেকে। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালে কলকাতায়। বাংলা সাহিত্যকে তিনি জয়ন্ত মানিক ও বিমল কুমারের মতো চরিত্র উপহার দিয়েছেন। তিনি শিশু সাহিত্যের ডিটেকটিভ গল্পের পাশাপাশি অ্যাডভেঞ্চার, অলৌকিক তথা সুপারন্যাচারাল গল্পের অভূতপূর্ব উদাহরণ স্থাপন করেছেন। তার সৃষ্ট জকের ধন, 150 খোকার কাহিনীর মতো অসাধারণ গল্পগুলি কখনো ভোলা যায় না। তার মৃত্যু হয় 1963 সালে কলকাতায়। গল্পের সূত্রধার আমি কৃষ্ণ, গল্প পাঠে সৌম্য। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা আধখাওয়া মরা। রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর মাত্রা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলে পাড়া, তার ডান দিকে বাগদি পাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিকে প্রায় মাইলখানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গাঁয়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশে প্রায় 10খানা গাঁয়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর, না দেখলে তা বিশ্বাস করাই যায় না। শ্মশানের চারদিকে ছড়িয়ে আছে পোড়া কাঠ, আগ পোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাঁড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে আনে শেয়াল আর কুকুর, আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাচের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন্দ্রলই বউয়ের সঙ্গে ঝগড়া করে হঠাৎ বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে যায়। সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। সেখানে যত আত্মীয় ছিল সবাই খোঁজ নিল, কিন্তু কোনো সন্ধানই পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক লোক ডিঙ্গি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে বেশ দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন্দ্রলইর একটা পচা গলা মৃতদেহ চরে এসে আটকে গেছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে। চোখ দুটো শকুন খুবলে খেয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো দেখা যাচ্ছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখলো এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভিতরে এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রিবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা সেই শেয়াল কুকুরেই ছিঁড়ে খেল। নগেন্দ্রলইর অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2টো ছেলে ছিল, তাদের বিয়েও হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলে। জেলেপাড়া, বাগদিপাড়ার সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ালো তারা। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে বা কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল সব চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলে তাদের আম গাছটার নিচে কে যেন একটা সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানো শুনে ছেলেরা হ্যারকিন হাতে নিয়ে বাইরে এসে চারদিকটা দেখল, কিন্তু কাউকেই দেখা গেল না।
তখন তারা বলা বলি করতে লাগলো ওসব মনের ভুল, গাছের ছায়া থেকে মা নিশ্চয়ই ভয় পেয়েছে। রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই বেশ ভয় পেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করলো সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধে হলে যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলে রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখলো রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছি, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখলো ব্যাপারটা। কি করবে, তাই সে কিছু না বলে চলে গেল সেখান থেকে। মনে মনে সে বুঝলো নগেনদোলই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখলো নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। তারা তো চোর ভেবে জিজ্ঞাসা করলে, ওখানে কে রে? ওখানে কে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মধ্যে জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে 7টার পর নগেনদোলের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা প্রায় বন্ধই করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে, বাপু, ব্যাপার খুব সুবিধার মনে হচ্ছে না, কিন্তু তোদের বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, কিছু একটা ব্যবস্থা কর, তা না হলে কোনোদিন তোদের বিপদ হতে পারে। কিন্তু নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে, কি ব্যবস্থা করা যায় দেখি খুড়ো। মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনের ছোট ছেলে বললে, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে, তারপর গম্ভীরভাবে বললে, এখানে তো ভূতের ওঝা নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়, তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের উপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ হবে। আজকে তো আর যাওয়া সম্ভব নয়, কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারব। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর কুক কুক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলো বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হ্যারিকেন, একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। তার লম্বা লম্বা লিগলিকে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবে চিবে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করলো, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না। হয়তো শিয়াল ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল।
ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে। তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটা দেখা যাচ্ছে না, চোখ দুটো দপদপ করে জ্বলছে। তার লিকলিকে লম্বা হাত দুটোয় দুটি মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে। এমন সময় বাড়ির পেছন দিক থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। সেই সব শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারলো একটা ভৌতিক কাণ্ড ছাড়া কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল প্রায় 4 কোষ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে, দেখ বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি উঠতে হাঁটতে পারছি না। একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসবো। এখন বল, তোদের ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বললে, সব শুদ্ধ 8 জন। আমি তোমাকে 8টে মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে পেরেক দিচ্ছি, তোমাদের ভিটের 4 কোণে পুঁতে দিও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এইসব কথা শুনে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক মুতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেল বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়েই গেল। গায়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখলো অনেক লোক। তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে হঠাৎ হঠাৎ ইট পড়তে থাকলো দুমদাম করে। আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকলো। আবার কারোর ঘরের চালে মরা পোড়া কাঠ, বাঁশ পড়ে থাকে। সারা গায়ের লোক ভয় কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এইদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগের মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের উপরে বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখি অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, কিন্তু মরা কই? লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝে বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ঝাড়ের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেকক্ষণ আগে থেকেই সে ব্যাপারটা লক্ষ্য করছিল, কিন্তু শবদাহীরা কাছে ভয় পায়, এজন্য সে চুপচাপ দেখেই যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকোর আলো দেখে সেদিকে ছুটে এলো, তখন নৌকোর মাঝি চেঁচিয়ে বললে, ভয় পেও না তোমরা, ওখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানে দাঁড়িয়ে ভয় কাঁপতে লাগলো। নৌকোর মাঝিটা ছিল একটা বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকো থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কি সব যেন মন্ত্র বলতে বলতে লোকগুলো চারপাশে কি যেন একটা ছড়িয়ে দিল। তারপর সে হুঁকোয় 2-1টা টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই যে তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞাসা করলো, মরাটা তাহলে গেল কোথায়? তাকে চিতা থেকে তুলে নিয়েছে।
মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ভ্যাল ভ্যাল করে চেয়ে রইল, কারো মুখে একটা কথাও নেই। হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? গাছের উপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসলো। বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও? বেশ দেখান, তাহলে বিশ্বাস করব। তবে এই দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখন যখন হয়নি তখন আর হবও না। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বট গাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল। ওই দেখো। সকলে দেখলো বট গাছের মগডালের উপর বসে একটা বিভৎস কঙ্কাল সে মোড়াটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরিয়ে এলো। এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমেও আসতে পারবে না, আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে যাচ্ছি। এই কথা বলে মাঝি হুকোটা সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখানে চুপচাপ বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল, আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না, সকাল হলে তারপর যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। মাঝি হেসে বললে, ভয় নেই, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছটার দিকে। লোকগুলো ভয় কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, কে তুই? আমি নগেন দুলুই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদিপাড়ায় বাড়ি আমার। বাড়িতে তোর কে কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ আর নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক। পালাবার চেষ্টা করলে জ্বলে পুড়ে মরবি। আমি তোকে এখানেই বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো। লোকগুলোকে বললে, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল হলো। দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন্দ্রের ছেলে দুটো এলো। সবাই এলো বটগাছটার নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে, তাই দেখা গেল। মাঝি বলল, মোড়াটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে দমাস করে মোড়াটা মাটিতে পড়ে গেল। সবাই দেখি তো অবাক, মোড়াটার খানিকটা মাংস কি যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতই মোড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গেছে গাছে, গিয়ে বসে বসে ওখানে খেয়েছে। দিনের বেলা তো আর ওদের দেখা যায় না, না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কিসব মন্ত্র বলে উঠতেই গাছের উপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠলে, এবার আমাকে ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে। তুই একেবারে এ দেশ থেকে চলে যাবি। নাকি ছুড়ে উত্তর এলো, না, আমি যাব না, আমি এখানেই থাকবো। এখানে থাকবি বা কেন তুই? এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া ওই বউটার জন্য জলে ঝাঁপ দিয়ে মরেছি আমি। ওকে আমি ঘাড় মোটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভই বা কি? নগেনের বড় ছেলেকে মাঝি বললে, তুমি গয়া গিয়ে পিণ্ডি দাও, তাহলে তোমার বাবা প্রেতজনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বললে, এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারোর ঘাড় মুটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে? তার পারবে না, আমি গাছের চারিদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি। ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন এই গাছেই বন্দি থাকবে ও। তার মধ্যে গয়ায় পিণ্ড না দেওয়া হলে ও আবার এই গ্রামে উপদ্রব চালাবে। নগেনের ছেলে বললে, আমি আজই রওনা হয়ে যাচ্ছি।
মাঝি বলল, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের ওপর থেকে খোনা খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের পুত্রা, ওরে বাবা রে, গেছি রে, জলে মরলুম রে, জলে গেলুম রে। বল, কি চিহ্ন রেখে যাবি? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি। এই বলে একটু থেমে তারপর বললে, এই গাছের একটা মোটা ডাল ভেঙে নিয়ে চলে যাব। আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা ফিরে যান, আজ থেকে ও আর এই গায়ে উপদ্রব চালাবে না। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আখ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গোয়ায়। সে সেদিন নগেনের নামে গয়ায় পিণ্ড দিল। সেদিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই সব দৃশ্য। কিন্তু সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। শেষ হলো আজকের গল্প আখ খাওয়া মরা। ফকির জেলের ভূমিকায় সৌম্য, বড় ছেলে ও বয়স্ক ব্যক্তির ভূমিকায় সূর্য, ছোট ছেলের ভূমিকায় আকাশ, নিধিরামের ভূমিকায় শঙ্খ, মাঝি ও নগেন দলুইয়ের কণ্ঠে অয়ন, ওঝার ভূমিকায় কৃষ্ণ, জৈনক যুবকের কণ্ঠে গৌরব, নগেনের স্ত্রীর ভূমিকায় সৃজিতা, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন। পরবর্তী গল্পে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।